একটা বুলেটকে যদি আমি ছুঁড়ে মারি কোনো একটা পানি ভর্তি বোতলের মধ্যে, তখন কিন্তু ওই বুলেটটা টোটাল বোতলটাকে ব্রাস্ট করে ফেলবে। দ্যাট মিন্স টোটাল বোতলটাকে ফাটিয়ে ফেলবে। তো খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে আমাদের পানিটা কিন্তু এই বুলেটটাকে থামাতে পারেনি। একই সাথে আমাদের বোতল যেটা দেওয়া সেটাও কিন্তু আমাদের এই বুলেটটাকে থামাতে পারেনি। এবং সেম ঘটনাটা আমি যদি বোতলের মধ্যে না ঘটিয়ে অন্য কোনোখানে ঘটাতাম, দ্যাট মিন্স কোনো একটা দেয়ালে যদি ঘটাতাম, তাহলে কিন্তু বুলেটটা হয়তো এই দেয়ালটাকে ভেদ করতে পারতো না। খেয়াল করে দেখো এখানে একটা বুলেট এসে কিন্তু দেয়ালে ঢোকার চেষ্টা করেছে, বাট দেয়ালটা তাকে ঢুকতে দেয়নি। তার মানে আমাদের বুলেটটা কি হয়েছে, টোটালি ব্রাস্ট হয়ে গেছে। এবং সে যে দেয়ালে ঢুকতে পারেনি তা না, খুব সামান্য অংশ কিন্তু বুলেট দেয়ালে ঢোকার চেষ্টা করেছে, বাট পুরোপুরি ঢুকতে পারেনি। এবং পুরোপুরি যদি ঢুকতে পারতো তাহলে কিন্তু আমাদের অনেকটা এরকম ঘটনা ঘটতো। খেয়াল করে দেখো এখানে একটা বুলেট দেয়ালের ভেতরে ঢুকেছে, ঢুকার পর আবার অপর সাইড দিয়ে কিন্তু সে বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন যে কনসেপ্টগুলো দেখব সেখানে আমরা দেখব কি যে কোনো একটা বুলেট কোনো একটা দেয়ালকে আঘাত করেছে বা কোনো একটা কাঠের তক্তাকে আঘাত করেছে, এবং আঘাত করার আগে এবং পরে তার বেগের কিছু তারতম্য ঘটেছে। দ্যাট মিন্স তোমরা যদি দেখতে চাও তাহলে খেয়াল করো আমাদের বুলেটটা যখন দেয়ালে ঢুকছে তখন তার বেগটা কিন্তু অনেক বেশি ছিল, বাট যখন এই বুলেটটা দেয়ালটা ভেদ করে বাইরে বের হচ্ছে তখন কিন্তু তার বেগটা অবশ্যই কমে যাবে, কেননা দেয়াল এক্ষেত্রে কিছুটা বাধাদানকারী বল প্রদান করে। তাহলে এখানে কিন্তু কয়েকটা কেস হতে পারে। ফার্স্ট কেস যেটা সেটা হচ্ছে বুলেটটা যখন আমাদের এই দেয়াল দিয়ে ঢুকবে ওই সময়টাতে তার গতিবেগ কিন্তু অনেক বেশি থাকবে, এবং আমি ধরে নিই ওই গতিবেগটা হচ্ছে তার v0। এবং যখন আমরা বুলেটটাকে দেয়ালের ভেতরে ঢুকাবো তখন হয়তো সে সামনে কিছু দূর যেতে পারে, কিছু দূর যাওয়ার পর সে হয়তো থেমে যেতে পারে। তাহলে প্রথম কেস আমরা বলতে পারি সে থেমে গেলে তার শেষ বেগটা হবে কি 0, এবং সে দেয়ালে ধরে নাও এরকম একটা জায়গায় থেমে গেল। এবং সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে কি বুলেটটা দেয়ালে ঢুকবে ঠিকই, বাট দেয়াল থেকে সে বেরও হয়ে যাবে, কিন্তু যখন সে দেয়াল থেকে বের হবে ওই সময়টাতে আমরা ধরে নিলাম বুলেটের বেগটা হবে হচ্ছে 0। দ্যাট মিন্স দেয়াল থেকে সে মাত্র বের হলো ওই সময়টাকে আমি ধরতে পারি বুলেটের বেগটা 0 হয়েছে। তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড কেস। আর থার্ড যে কেসটা সেটা হচ্ছে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা, দ্যাট মিন্স বুলেটটা দেয়ালে ঢুকবে, দেয়ালে ঢুকার পর দেয়ালটা ভেদ করেও বের হবে, বের হওয়ার পরেও তার একটা বেগ থাকবে, বাট একটা সময় পর অবশ্যই বুলেটের বেগটা থামাতেই হবে, এবং সেটা হয়তো অন্য কোনো পয়েন্টে সে গিয়ে থামাবে। ধরে নাও তুমি অন্য কোনো পয়েন্ট অনেক দূরে হতে পারে সেটা, ওখানে গিয়ে যদি থামায় তাহলে তার বেগটা 0 হবে। তাহলে এই তিনটা কেসের মধ্যে আমরা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, এবং প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করো যেহেতু আমরা এখানে বুলেটের ওপর একটা বাধাদানকারী বল প্রয়োগ করেছি, তার মানে এখানে অবশ্যই একটা মন্দন কাজ করবে, কেননা যেখানে আমরা জানি বল কাজ করে ওখানেই ত্বরণ বা মন্দন কাজ করে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের বন্দুক এবং গুলির সমীকরণগুলো দেখব যে কিভাবে আমরা এগুলোকে ডিফাইন করতে পারি, কিভাবে এগুলোকে বের করতে পারি। তার জন্য আমরা প্রথমে একটা সিনারিও দেখে ফেলি। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা পিস্তল দিয়ে বা একটা বন্দুক দিয়ে বুলেট ছুঁড়ে মারছি বা গুলি ছুঁড়ে মারছি কোনো একটা কাঠের বাকলে। তোমরা যদিও বুলেট দেখতে পাচ্ছ না, আমি জাস্ট এখানে একটু এঁকে দিই। তো এই জায়গাটাতে আমাদের একটা বুলেট চলে আসলো। এখন বুলেটটা যখন কাঠের বাকলে ঢোকা শুরু করবে তখন তার মধ্যে কিন্তু একটা গতিবেগ কাজ করবে, যেটাকে আমরা আদিবেগ ধরেছিলাম বা ভিনট ধরেছিলাম। তাহলে সে যদি ভিনট আদিবেগ নিয়ে ঢুকে এবং এই ভিনট আদিবেগটা ঠিক এই কাঠের গুঁড়ির ঢোকার প্রান্তে থাকবে, দ্যাট মিন্স যখনই বুলেটটা ঢুকতে যাবে বা বুলেটটা যখন টাচ করবে জাস্ট এই কাঠের গুঁড়িটাকে, বা এটা কোনো দেওয়ালও হতে পারে, যে কোনো দেওয়াল হতে পারে, তখন যেই বেগটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের ভিনট। এখন এই বন্দুকের যে গুলিটা এটা একটা ঘটনা ঘটাতে পারে, সেটা হচ্ছে সে যখন কাঠের গুঁড়ির ভিতরে ঢুকবে ওই সময়টাতে সে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে পারে। ধরা যাক এতটুকু দূরত্ব সে গেল, এবং এতটুকু দূরত্ব যখন সে যাবে আমি ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে তার s1 পরিমাণ দূরত্ব, এবং এই দূরত্ব যাওয়ার পর ধরে নাও তার বেগটা হচ্ছে একটু অবশ্যই কমবে, যেহেতু আমাদের কাঠের গুঁড়িটা এই গুলিটাকে কি করছে, বাধা দান করছে, বা এই বুলেটটাকে বাধা দান করছে। তো এই বাধাদানকারী বলের জন্য আমাদের বেগটা কমে গিয়ে ধরো ভি হয়ে গেল। তাহলে ভি হচ্ছে কি আমাদের এখানে নতুন একটা আদিবেগ। এবং আরেকটু পর যদি আমি কাঠের ভেতরে গুলিটাকে ঢোকাই তাহলে আমি ধরে নিলাম সে আরেকটু সামনে গেল, এবং এই দূরত্বটা ধরে নাও তুমি s2, এটা সরানো হতে পারে, সরানোর দূরত্ব এখানে কিন্তু তুমি যে কোনো একটা ধরতে পারো। এবং সেক্ষেত্রে যদি আমাদের কাঠের গুঁড়ির ভিতরে
বা এই কাঠের তক্তার ভিতরে বন্দিকের গুলিটা যদি থেমে যায়, তাহলে আমি বলতে পারবো এই জায়গাটাতে তার বেগটা হয়ে গেছে কি 0 মিটার পার সেকেন্ড, আর এখানে ছিল হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস কনফার্ম যে আমাদের গুলিটা যখন কাঠের তক্তার ভিতর ঢুকবে তখন একদম শুরুতে তার বেগটা হাইস্ট থাকবে, যেটা ছিল আমাদের আদি বেগ, এবং একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর তার বেগটা কমে ভি হবে। দ্যাট মিনস এখানে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা যেই ভি নটটা পাবো এটা অবশ্যই বড় হবে ভি এর চেয়ে। আবার আরেকটু সামনে যদি আগে আমরা s2 পরিমাণ সরণ যাওয়ার পর আমরা যে বেগটা পাবো ওটা হচ্ছে 0, তার মানে এই জায়গাটাতে আমাদের গুলিটা থেমে যাবে। আমি যদি একটু মার্ক করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আমি কয়েকটা পয়েন্ট দিই, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট হচ্ছে ওই গুলিটার বেগ কমে যায় এবং বি পয়েন্টে এমনই কমে যে তার বেগটা 0 হয়ে যায়। তো আমি কেন এই দুইটা বেগ ইউজ করেছি, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলা হয়ে থাকে যে একটা গুলি আমাদের নির্দিষ্ট বেগ নিয়ে কাঠের তক্তার ভিতরে ঢুকেছে এবং তার বেগটা কয়েক অংশ কমে গেছে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর। তো আমি ধরে নিলাম সেই দূরত্বটা হচ্ছে আমাদের S1 দূরত্ব যাওয়ার পর তার বেগটা কিছু পরিমাণ কমেছে। এখন কতটুকু অংশ কমেছে সেটাকে আমি যদি n দিয়ে প্রকাশ করি তাহলে এখান থেকে কিন্তু একটা দারুণ হিসাব আমরা পাবো। তো হিসাবটা কীরকম, আমাদেরকে মাঝে মাঝে বলা হয়ে থাকে যে কোনো একটা গুলি একটা নির্দিষ্ট আদিবেগ ধরে কোনো একটা কাঠের তক্তায় ঢুকলো বা কোনো একটা দেয়ালে ঢুকলো, তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব ধরো S1 পরিমাণ যাওয়ার পর ওর বেগটা অর্ধেক হয়ে গেল বা 1/3 হয়ে গেল বা 1/4 হয়ে গেল। এই যে এখানে আমরা অর্ধেকের কথা বলছি, অর্ধেক মানে কি তার বেগটা হাফ হয়ে গেছে, বা 1/3 যে বলছি তার বেগটা 1/3 হয়ে গেছে আদি বেগের তুলনায়, এবং আমরা যে বলছি 1/4 হয়ে গেছে বা কমে গেছে সেটা হচ্ছে কি 1/4 দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে আমরা এখানে 1/2 1/3 1/4 এই জিনিসগুলোর কথা বলছি, এই জিনিসগুলোকে আমরা বেসিক্যালি n দিয়ে প্রকাশ করি। দ্যাট মিনস এখানে থাকা 2টাকে আমরা ইচ্ছা করলে 1/n লিখতে পারি, 3টাকে আমরা ইচ্ছে করলে 1/n লিখতে পারি, 4টাকে আমরা ইচ্ছে করলে 1/n লিখতে পারি। তার মানে এই n হচ্ছে আমাদের এমন একটা অংশকে বোঝায় যতটুকু অংশ আমাদের গুলিটা তার বেগটাকে কমিয়ে ফেলে, এবং এই অংশগুলো কোথায় কাজ করবে, অবশ্যই S1 দূরত্ব যাওয়ার পর কাজ করবে। তাহলে আমি বলতে পারি না যে আমাদের আদি বেগটা যেহেতু v0 আর শেষ বেগটা যেহেতু v আফটার s ডিস্টেন্স, দ্যাট মিনস S1 ডিস্টেন্স, আমরা S1 পরিমাণ সরণ যাওয়ার পর যদি আমি শেষ বেগটা পাই v, তাহলে এটা কত অংশ হবে, অবশ্যই আদি বেগের n অংশের ভাগ হবে। দ্যাট মিনস এটা হবে আমাদের v0 ডিভাইড বাই হচ্ছে n, অথবা সহজ করে বললে হবে হচ্ছে কি v0 ইন্টু 1 ডিভাইড বাই n। তো এই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে এবং nটাকে আমাদের চিনতে হবে। তাহলে n হচ্ছে কি যত অংশ আমাদের গুলির বেগটা কমে সেই অংশটা, যেমন 1/3 বা 1/2 বা 1/4 এরকম আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারি শেষ বেগ হচ্ছে আমাদের v যখন সে S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আদি বেগ ডিভাইড বাই হচ্ছে n। তো এটা আসলে ফার্স্ট কেস, দ্যাট মিনস S1 পরিমাণ দূরত্ব আমরা যখন যাব তখন আমরা এই শেষ বেগটাকে পাবো। এখন S2 দূরত্বতে আমরা যখন আবার ট্রাভেল করব, দ্যাট মিনস A থেকে B পর্যন্ত, এটা ছিল আমাদের S2 দূরত্ব। এই S2 দূরত্বের জন্য কিন্তু আমরা এখানে আদি বেগ এবং শেষ বেগ পাচ্ছি। খেয়াল করো আমাদের এখানে বন্দুকের আদি বেগ ছিল S1 দূরত্বের জন্য কত v0 এবং শেষ বেগ ছিল কি v, কিন্তু আমরা যখন A বিন্দু থেকে B বিন্দুতে যাব তখন এই বিন্দুতে কিন্তু আমাদের আদি বেগ কত থাকবে, অবশ্যই v0 ডিভাইড বাই n, যেটা আমরা বের করেছি v = দিয়ে। এবং ফাইনালি আমরা এ থেকে বিতে যাওয়ার পর আমাদের শেষ বেগ যেটা নতুন ভি সেটা হয়ে যাবে 0। তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। সেজন্য আমাদের এখানে যে n এর মানটা আছে এই সম্পর্কটা জানা ইম্পর্টেন্ট। তাহলে দেখো তো আমরা এখানে দুইটা কেস পেলাম, একটা হচ্ছে S2 দূরত্বের জন্য এবং আরেকটা হচ্ছে S1 দূরত্বের জন্য বা সরণের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে যেই গুলির বেগের কথা বলা থাকে বা যেই বন্দুকের যেই বুলেটের কথা বলা থাকে সেটা কিন্তু সবসময় সরল রেখা বরাবর চলে। তার মানে কোনো একটা কাঠের তক্তায় যখন আমাদের গুলিটা ঢুকবে তখন সেটা কিন্তু কখনোই আঁকাবাঁকা পথে ঢুকবে না এবং অল টাইম সেটা একটা সরল রেখা মেনটেন করবে। এবং এটা সরল রেখা মেনটেন করে বলেই কিন্তু আমাদের এই ধরনের গতিগুলোকে বলা হয় কি ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। তাহলে আমরা এখান থেকে n এর পরিচয়টা খুব সহজে বের করতে পারি এবং এই n কে নিয়ে কিন্তু অনেক কাজ কারবার করা হয়, আমরা যেটা পরবর্তীতে করব। তাহলে n এর পরিচয়টা আসলে কি ছিল, n ছিল হচ্ছে আমাদের যদি এতটুকু অংশ দেখো তাহলে এখান থেকে আমরা n কে লিখতে পারি n = হচ্ছে আমাদের v0 ডিভাইড বাই হচ্ছে v। তাহলে n এর মেইন যে পরিচয় সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর
তার যে বেগটা হয় সে বেগটাকে আমরা নিচে রাখবো এবং গুলিটা একদম আদি মুহূর্তে বা শুরুতে যে বেগপ্রাপ্ত ছিল সেটাকে উপরে রাখবো। ওর ভাগফলটাই হচ্ছে কি আমাদের এখানে n। বা আমি যদি সহজ করে বলি, একটা নির্দিষ্ট সরণ s1 যাওয়ার পর আমাদের গুলির একটা নির্দিষ্ট বেগ অবশ্যই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের গুলিটার আদি বেগ যদি থাকে v0 এবং শেষ বেগটা থাকে যদি v, তাহলে এর যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের n। এবং এই nকে নিয়ে কিন্তু অনেকগুলো শর্টকাট মেথডে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হয়। তাহলে আমরা এখন দুটো কেস পেলাম, একটা হচ্ছে কি s1 দূরত্ব, আরেকটা হচ্ছে কি s2 দূরত্ব। s1 দূরত্বে যেহেতু আমাদের বন্দুকের গুলির বেগটা কমে যাচ্ছে, তার মানে অবশ্যই এখানে একটা ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে a। বাট আমরা তো জানি ত্বরণ মানে কি, সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার বা বেগ বাড়ার হার। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো বেগ বাড়বে না, অল টাইম বেগ কমতে থাকবে। তাই এখানে আমরা যে ত্বরণটা পাবো এটা আলটিমেটলি ত্বরণ হিসেবে কাজ করবে না, এটা মন্দন হিসেবে কাজ করবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমি যদিও এখানে দুইটা আলাদা দূরত্ব দেখিয়েছি বা সরণ দেখিয়েছি s1 এবং s2, বেসিক্যালি দুইটা সরণের ক্ষেত্রে আমাদের যেই মন্দনটা থাকবে সেটা সেম থাকবে। দ্যাট মিনস তুমি যদি এটাকে দাও সি বিন্দু, তাহলে সি বিন্দু থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত আমাদের যে মন্দন থাকবে, এ থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত আমাদের সেম একই পরিমাণ মন্দন কাজ করবে ওই গুলিটার উপর। তাই আমরা বলতে পারি টোটাল পথটা যদি হয় সি থেকে বি, তাহলে এতটুকু পথের মধ্যে টোটাল যে ত্বরণটা কাজ করবে সে ত্বরণটা কখনোই পরিবর্তন হবে না, সেটা মন্দন হিসেবে এ থাকবে। এবার আমরা এই দুটো কেসের জন্য কিছু হিসাব নিকাশ করে ফেলি। তাহলে আমাদের দুটো কেসের প্রথমটা ছিল কি s1 পরিমাণ দূরত্ব এবং আরেকটা ছিল আমাদের s2 পরিমাণ দূরত্ব। তাহলে চলো আমরা নতুন স্লাইডে সেম ঘটনা দেখি এবং আমরা এগুলো একটু হিসাব করি। আমাদের দূরত্বগুলো কী কী ছিল আরেকবার লিখছি। এটা হচ্ছে s1 পরিমাণ দূরত্ব ছিল আর এটা হচ্ছে s2 পরিমাণ দূরত্ব ছিল। এবং আমি এখানে দূরত্ব না বলে সরণ বলাটাই বেটার হবে, যেহেতু এটা সরলরেখা বরাবর অতিক্রম করেছে। এবং আমরা গতির সমীকরণগুলো জানি যে সরণের মাধ্যমে তৈরি করা হয়, এবং যেহেতু ওখানে সরণ ইউজ করা হয় তা আমরা এখানে s1 এবং s2কে সরণ ধরবো। দুইটা ক্ষেত্রে আমাদের কি ছিল, ত্বরণের মান সেম ছিল, যেটাকে আমরা মন্দন বলেছিলাম। এবং এখানে তুমি পয়েন্টগুলোকে ধরেছো কি, সি ধরেছো, এটা ছিল এ এবং এই পয়েন্টটা ছিল আমাদের বি। তাহলে আমাদের এখন প্রথম দুইটা কেস দেখি। আর আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের আদিবেগ ছিল হচ্ছে v0 এই জায়গাটাতে, যখন বুলেটটা মাত্র ঢোকা শুরু করেছে আমাদের এই তক্তার ভেতরে। তারপর s1 দূরত্ব পার হওয়ার পর তার বেগটা হয়ে গেল v, এবং আমাদের s2 দূরত্ব পার করার পর আমাদের ধরো গুলিটা একদম তক্তার ভিতরে থেমে গেল এবং তার বেগটা হয়ে গেল 0। এবং এইটুকু মুহূর্তে যখন আমাদের গুলিটা সি থেকে এই পর্যন্ত আসলো, দ্যাট মিনস সি থেকে যখন এই পর্যন্ত আসলো আমাদের গুলিটা, আমি ধরে নিলাম গুলির বেগটা হচ্ছে n অংশ কমে গেছে। তাহলে আমি বলতে পারি না যে সি থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্বের জন্য আমাদের সূত্রটা কীরকম হবে। আমরা একটা সূত্র শিখেছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস, এরকম একটা সূত্র কিন্তু আমরা শিখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মন্দন নিয়ে কাজ করছি আমরা এখানে প্লাস দিতে পারি, এবং আমরা জানি যেহেতু এখানে মন্দন ঘটছে তাই এর যে মানটা আসবে সেটা আলটিমেটলি নেগেটিভ হবে। তো আমি যদি এর মানটাকে নেগেটিভ ধরে নিই বা যদি পরবর্তীতে ভবিষ্যতে এর মান নেগেটিভ বসাই, সেই তথ্য অনুসারে আমরা এখানে পজিটিভ দিতে পারি, কোনো সমস্যা হবে না। তাই যদি হয় তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। তো খেয়াল করে দেখো আমাদের এই সূত্র অনুসারে ইউ যে ছিল আদিবেগ সেটা আসলে কত ছিল, সেটাকে আমি এখন v0 ধরতে পারি। এবং আমাদের শেষ বেগ যে ভি ছিল সেটা কি ছিল, যেহেতু আমাদের n পরিমাণ অংশ কমে গেছে আমাদের শেষ বেগটা, তাই এটা হবে v0 ডিভাইড বাই হচ্ছে n। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা মান, এবং এই দুইটা মানের জন্য আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে ভি স্কয়ার থাকবে হচ্ছে কত আমাদের ভি ডিভাইড বাই, আচ্ছা নট ভি ডিভাইড বাই, এটা হচ্ছে v0 ডিভাইড বাই n, এই টোটালটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে আমরা এই 1 নং ইকুয়েশনের মধ্যে ধরো এই ফর্মুলাগুলো বসাচ্ছি বা ইউ আর ভি এর মানটা বসাচ্ছি। তো এটা হবে হচ্ছে ভি নট স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভি নটের মানটা অবশ্যই বি এর চেয়ে বড় হবে, যেহেতু এটা একটা আদিবেগ হিসেবে কাজ করছিল। আমাদের টার্গেট কি, সি থেকে এই পর্যন্ত যেহেতু s1 দূরত্ব ছিল বা সরণ ছিল, তাই আমরা এখানে s1 দিব এবং আলটিমেটলি এখান থেকে আমরা ত্বরণটাকে বের করব। তো তুমি যদি ত্বরণটাকে বের করো তাহলে 2 ইন্টু এ ইন্টু s1 এক পাশে থাকবে আর অপর পাশে হবে হচ্ছে ভি নট বাই এন, এটার হোল স্কয়ার মাইনাস হচ্ছে ভি নট স্কয়ার। এবং তারপরে আমরা যদি ত্বরণটাকে বের করি, এবং তুমি জানো এটা আসলে ত্বরণ হিসেবে কাজ করবে না, অবশ্যই এটা হচ্ছে মন্দন হিসেবে কাজ করবে। তো আমরা এখান থেকে বের করে ফেলি, তাহলে ভি নট ভাগ এন এটার স্কয়ার মাইনাস হচ্ছে ভি নট স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু
S1 এবং এই যে আমরা মানটা বের করেছি এটা যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল হিসাব হতো বা আমি যদি এখানে ডিজিট ইউজ করতাম অবশ্যই এটার মান কিন্তু নেগেটিভ আসতো, কেননা মন্দনের মান কিন্তু সবসময় নেগেটিভ আসে, কখনো পজিটিভ আসে না। তবে তাই হোক, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত কী ঘটনা ঘটেছিল সেটা। দ্যাট মিনস আমাদের এখন টার্গেট হচ্ছে এ থেকে বি পর্যন্ত ঘটনাটা পর্যবেক্ষণ করা। এবং এ থেকে বি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বন্দুকটের গুলি যেটা ছিল তার মধ্যে একটা মন্দন কাজ করেছে এবং আলটিমেটলি বি বিন্দুতে গিয়ে তার বেগটা হচ্ছে শেষ হয়ে গেছে। দ্যাট মিনস শূন্য বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের শেষ বেগটা হচ্ছে কি শূন্য। তাহলে আমরা এখানে শূন্যর স্কোয়ার দিব। আদি বেগ কত ছিল? এখানে কিন্তু আদি বেগ ছিল এই বিন্দুতে যে বেগটা ছিল সেটা, আর এই বিন্দুতে তুমি যে বেগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ভি নট ডিভাইড বাই হচ্ছে এন এবং এটার স্কোয়ার হবে প্লাস হচ্ছে সেম জিনিস 2 ইন্টু এ ইন্টু এবার আমাদের স্মরণটা হচ্ছে কিন্তু S2, S1 আর হবে না যেহেতু আমরা এ থেকে বি পর্যন্ত কাজ করছি। তবে তাই যদি হয় তাহলে আমরা এখানে মানগুলো বসাই। আমরা এখানে পাবো ভি নট ডিভাইড বাই এন হোল স্কোয়ার, এটাকে আগে নিয়ে আসি আর ওই পাশে আমরা মাইনাস 2 ইন্টু এ ইন্টু S2 পাবো। দ্যাট মিনস চিহ্নের প্রথার পরিবর্তন অনুসারে এক পাশে মাইনাস হবে আর এক পাশে হচ্ছে প্লাস হবে। এখন দেখো তো এ যে জিনিসটা ছিল মন্দন ওর কিন্তু আলাদা একটা মান আমরা অলরেডি বের করেছি। ওর মানটা কত ছিল? ভি নট ডিভাইড বাই হচ্ছে এন এটার স্কোয়ার মাইনাস হচ্ছে ভি নট স্কোয়ার এবং এই টোটালটাকে আমি ভাগ করবো কি দিয়ে? 2 ইন্টু S1 দিয়ে এবং এই টোটালের সাথে কিন্তু আবার গুণ ছিল কি S2। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ফ্যাক্ট এবং এটাকে আমি যদি একটু সলভ করতে চাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এখান থেকে আমাদের টার্গেটটা কি, আসলে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে একটা সম্পর্ক তৈরি করা যাতে আমরা শর্টকাটে কোনো একটা ম্যাথ করতে পারি। তাহলে আমাদের এখানে সম্পর্কটা তৈরি করেই ফেলি। ভি নট স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার হবে এক পাশে, আরেক পাশে হবে হচ্ছে দেখো উপরের 2 নিচের 2 হচ্ছে কাটা, তো এখানে থাকছে হচ্ছে আমাদের কত থাকবে? এখানে থাকবে হচ্ছে মাইনাস, তো ভি নট স্কোয়ারের আগে যদি মাইনাস দিই মাইনাসে মাইনাসে প্লাস হবে আর এটা মাইনাস যা আছে তাই থাকবে, এটা হবে হচ্ছে ভি নট স্কোয়ার ভাগ হচ্ছে এন স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে S1 আর উপরে থাকবে টোটালটার সাথে S2 গুণন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পার্ট এবং এই পার্টটাকে আমরা এখন আরেকটু মডিফাই করব। তো এটা হচ্ছে আমাদের S2। তো এখন উভয় পক্ষ থেকে আমি কিন্তু চাইলে ভি নট স্কোয়ারটাকে উঠিয়ে দিতে পারি কমন নিয়ে। তাহলে আমি যদি এখানে ভি নট স্কোয়ারটাকে উঠিয়ে দিই এখানে থাকবে 1 ডিভাইড বাই এন স্কোয়ার আর ওই পাশে থাকবে হচ্ছে যেহেতু ভি নট স্কোয়ার উঠে গেছে তাই এখানে থাকবে 1 মাইনাস, তো 1 ডিভাইড বাই এন স্কোয়ার এই অংশটা থাকবে আর নিচে থাকবে হচ্ছে S1 আর টোটালের সাথে আমাদের গুণ থাকবে হচ্ছে S2 এবং আলটিমেটলি আমরা যদি এখানে আরেকটু হিসাব করি ঠিকঠাক মতো তাহলে আমি পাবো 1 বাই এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই পাশে থাকছে হচ্ছে আমাদের কত? এন স্কোয়ার মাইনাস হচ্ছে 1 লসাগু করলে আর নিচে থাকবে এন স্কোয়ার ইন্টু S1 এবং তোমরা যদি বুঝতে না পারো একটু ভালো করে দেখো এই টোটালটার সাথে কিন্তু আমাদের S2 আবার গুণ থাকবে। তো এখানেও সেম আমাদের উভয় পক্ষ থেকে এন স্কোয়ার কাটা যাবে, দ্যাট মিনস এই এন স্কোয়ার এবং এই এন স্কোয়ার কাটা যাবে। আলটিমেটলি আমি যদি S2টাকে ওই পাশে নিয়ে আসি তাহলে S2 থাকবে হচ্ছে উপরে আর এই পাশে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আচ্ছা S2 তো উপরে থাকবে না, S2 তো হচ্ছে আমাদের নিচে থাকবে, রাইট, যেহেতু ওই পাশে উপরে ছিল। তাহলে 1 বাই S2 হচ্ছে এখানে থাকবে আর এখানে থাকবে এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে S1 এবং আলটিমেটলি এটাই কিন্তু একটা সম্পর্ক এবং এই সম্পর্কটাকে তুমি যদি একটু সুন্দরভাবে লেখো তাহলে এটাকে অনেকটা এইভাবে লেখা যায়। তুমি যদি টোটালটা উল্টে দাও, দ্যাট মিনস আমি এখানে তোমাকে উল্টে দিচ্ছি, তাহলে আমি পাবো হচ্ছে S2 ইজ ইকুয়াল টু S1 ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস হচ্ছে 1, যেখানে এন মানে হচ্ছে কি? এন মানে হচ্ছে দুইটা জিনিসের অনুপাত। কোন দুইটা জিনিসের অনুপাত ছিল? তোমরা যদি একদম প্রথম সমীকরণের দিকের থেকে তাকাও, দ্যাট মিনস এই জায়গাটা থেকে যদি তাকাও তাহলে আমরা এন লিখতে পারি কি? এন হচ্ছে আমাদের ভি নট ডিভাইড বাই ভি। তাহলে ভি নট কী ছিল? ভি নট ছিল হচ্ছে গুলিটা যখন তক্তাকে জাস্ট ভেদ করতে যাবে, দ্যাট মিনস এই যে তক্তার মধ্যে যখন গুলিটা জাস্ট ঢুকবে ওই সময়টাতে যে বেগটা ছিল সেটা হচ্ছে ভি নট আর একটা নির্দিষ্ট দূরত্ব, দ্যাট মিনস S1 এতটুকু দূরত্ব পার হয়ে আমাদের গুলিটা যে শেষ বেগ হবে সেটা হচ্ছে ভি। তাহলে এই যে আদি বেগ গুলির এবং গুলিটার যে বেগ কমে গেল এই দুটোর মধ্যে যে অনুপাত এটাকে বলা হয় এন। তাহলে আমরা যদি এরকম কোনো কেস পাই আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করে আমি যদি একটু মার্ক করে দিই, এই হচ্ছে আমাদের সূত্র S2 ইজ ইকুয়াল টু S1 ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস 1। এটা ইউজ করে আমরা সহজেই কোনো একটা ম্যাথের জন্য এক্সট্রা যে ডিস্টেন্স পার হয়েছে দ্যাট মিনস S2 এটার মান আমরা বের করতে পারবো। জাস্ট তোমার এখানে সিম্পলি এন এর মানটা একটু কষ্ট করে বের করতে হবে।
এবার আমরা n এর মানে কিছু বাস্তব উদাহরণ তোমাদেরকে দেখাবো। আবারও সেম সিনারিও এবং আবারও সব কিছু আগের মতোই আছে। জাস্ট দুটো জিনিস আমি এখানে দেখাই। একটা হচ্ছে আমাদের গুলির বেগটা যে ঢুকছে এটা হচ্ছে v0 বেগে ঢুকছে এবং সেটা s1 পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা হয়ে গেছে v, এবং এতটুকু দূরত্ব যেতে দ্যাট মিনস s1 পরিমাণ দূরত্ব যেতে সে n অংশ পরিমাণ কমে গেছে তার বেগটা। তো এখন আমাদেরকে যদি বিভিন্ন ধরনের কোশ্চেন বলা থাকে তাহলে আমরা কি করব? আমরা কিন্তু অলরেডি n এর মানটা জেনেছি, তাই না? n মানে কি ছিল? n মানে ছিল হচ্ছে আমাদের আদিবেগটা কী হবে এবং আমাদের গুলিটা যখন প্রবেশ করবে আমাদের কাঠের তক্তা বা কোনো একটা দেয়ালে, তো একটা নির্দিষ্ট সময় পর প্রবেশের পর তার বেগটা কী হবে সেটা হচ্ছে আমাদের এখানে v। তো অনেক জায়গায় এখানে v1 দিতে পারে, v2 দিতে পারে, আমরা এত কিছু দেখব না, আমরা সিম্পলিটাকে ধরে নিই v। এখন তোমাকে যদি অনেকগুলো কেস দেওয়া হয় তাহলে তুমি কি করবে? আমরা কয়েকটা কেস দেখি। ফার্স্ট কেস আমাদেরকে এমন একটা দেওয়া হলো যে বলল কি গুলির বেগটা যা ছিল তা থেকে কিছু একটা অংশ কমে গেল। ধরো আমাদের বলা হলো গুলির বেগ প্রথমে ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে এটা কমে গিয়ে হলো হচ্ছে ধরো 60 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখন এনের মানটা কিভাবে বের করবে? তাহলে এনের মান বের করার সিস্টেমটা কি ছিল? উপরে ছিল হচ্ছে গুলির আদিবেগ, দ্যাট মিনস এখানে আদিবেগ হচ্ছে 100 এবং পরবর্তীতে কি দেওয়া আছে যে s1 পরিমাণ দূরত্ব যাওয়ার পর আমাদের গুলির যে ফাইনাল বেগটা হবে সেটা। বাট আমরা তো বলেছিলাম যে গুলির আদিবেগ ছিল কি 100, বাট গুলির বেগটা এখন কমে গেছে, কমে গিয়ে কত হয়েছে 60 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে গুলির বেগটা যে কমে গেছে, কমে যাওয়ার পর আমরা অবশ্যই s1 দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা পাবো 60। তার মানে সেক্ষেত্রে আমাদের n এর মানটা হবে কি সিম্পলি 100 ডিভাইড বাই 60। এবং এটা কখন হবে? যখন আমরা বলবো গুলির বেগ প্রথমে ছিল 100, তারপর সেটা কমে গিয়ে 60 হয়েছে। তারপর আমরা আরেকটা কেস দেখতে পারি। কোশ্চেনে এভাবে দেওয়া থাকে, খুব সহজ জিনিস, যে ধরো আমাদের প্রথমে দেওয়া থাকলো গুলির বেগ 100 মিটার পার সেকেন্ড ছিল এবং পরবর্তীতে গুলির বেগটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড কমে গেল, বা আমি যদি সহজ করে বলি 30 মিটার পার সেকেন্ড কমে গেল। তাহলে 30 মিটার পার সেকেন্ড কমে গেল। তাহলে আগের কোশ্চেনে কি ছিল? যে গুলির বেগ প্রথমে ছিল 100, তারপর এটা কমে গিয়ে 60 হয়েছে। আর এখন বলা হয়েছে কি গুলির বেগ আগের মধ্যে 100 আছে, বাট এখন 30 মিটার পার সেকেন্ড কমে গেল। তখন আমাদের এন এর মানটা কীভাবে বসাতে হবে? তাহলে এন কি ছিল? গুলির আদিবেগ, এবং আদিবেগ ছিল কত 100, আর নিচে ছিল যে ভি, এই ভিটা হচ্ছে কি গুলির কমে যাওয়া বেগ, দ্যাট মিনস ওই বেগটা কমে গিয়ে কত থাকবে সেটা। বাট আমাদের এখানে দিয়েছে কি 30 মিটার পার সেকেন্ড গুলির বেগটা কমে গেছে। তো গুলির বেগ যদি 30 মিটার পার সেকেন্ড কমে যায় 100 থেকে, তাহলে আমাদের গুলির বেগ কত হবে এখন? অবশ্যই 70 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গাটাতে আমাদের 70 বসবে, 30 বসবে না। তারপর আমরা আরও একটা কেস দেখতে পারি। এভাবে আমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে ধরো আমাদের প্রথমে দেওয়া থাকলো গুলির বেগটা আদিবেগ ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এখন আমাদের গুলির বেগটা একটা নির্দিষ্ট সরণ বা s1 পরিমাণ দূরত্ব যাত্রা করার পর তার বেগটা হচ্ছে 1/2 হয়ে গেল। তাহলে এই যে 1/2 হয়ে গেল, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের গুলির বেগটা যদি আগে 100 থাকে, এখন তার 1/2 বা অর্ধেক হবে, দ্যাট মিনস তখন সেটা 50 হবে। তাহলে আমি একটু এভাবে না লিখে জাস্ট কথায় লিখি যে গুলির বেগটা এখন অর্ধেক হয়েছে। তাহলে অর্ধেকের কথা যদি লেখা থাকে তাহলে অবশ্যই এর মানটা কি হবে খেয়াল করে দেখো। আমাদের আদি বেগ ছিল কত 100, এবং একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর বেগটা যেহেতু অর্ধেক হয়ে গেছে, তার মানে এখন বেগটাও হয়ে কত 50। তো এটাকে ভাগ করলে কত পাবো? আমি 2 পাবো। এবং খেয়াল করো তো, এই যে অর্ধেক হয়ে গেছে, অর্ধেকটাকে কিন্তু আমরা 1/2 দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে যতটুকু অংশ আমাদের এখানে গুলির বেগটা কমে গেছে, সেই অংশের যে সংখ্যাটা আছে আমাদের হরের মধ্যে, এই সংখ্যাটাই হচ্ছে আমাদের n এর সংখ্যা। তার মানে তুমি চাইলে এই n কে এই সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারো। তো এটা হচ্ছে আমাদের সুপার শর্টকাট। আমরা এখন যেটা দেখবো, আচ্ছা এটা তো ছিল মনে হয় সি নম্বর, আমরা এখন ডি নম্বরটা দেখব। ধরো ডি নম্বরে তোমাদেরকে এরকমভাবে বললো যে গুলির বেগটা ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড এবং গুলির বেগটা এখন কমে গেল হচ্ছে 1/3 হয়ে গেল। তাহলে 1/3। এখন 1/3 এই বিষয়টা কি তোমাদের জটিল, তাই না? বাট আমরা তো এখানে জটিল জিনিস কোনো কিছু পাবো না। 1/3 মানে হচ্ছে আমাদের n এর মানটা এখন কি হবে? আগে গুলির বেগটা ছিল হচ্ছে 100, আর এখন হয়েছে 100 3/1 দ্যাট মিনস আমি যদি 100কে 3 দিয়ে ভাগ করি নিচে, তাহলে আমি আলটিমেটলি এটা পাবো। এবং এটা হিসাব করলে তুমি দেখতে পাবে n এর মানটা কিন্তু 3 আসছে। তাহলে একটু বিষয় দেখো যে যখন আমরা এরকম ভগ্নাংশ পাবো, কোনো একটা মানে
কতটুকু পরিমাণ আমাদের আদিবেগটা কমে গেছে, ওই ভগ্নাংশের যে সংখ্যাবাচক জিনিসটা আছে ওই সংখ্যাটাই হবে আমাদের n এর মান। যেমন অর্ধেক হয়েছে মানে কি 1/2, তাহলে 2 হচ্ছে n এর মান। 1/3 বেগ হয়েছে মানে কি 1/3, তাহলে এই 3টা হচ্ছে কি আমাদের এখানে n এর মান। একইভাবে আমি যদি তোমাকে বলি, ধরো তোমাকে আমি নম্বর কেস দিলাম, তোমাকে বললো কি কোনো একটা গাড়ির বা নট গাড়ি, এখানে আসলে কোনো একটা গুলির আদিবেগ ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড এবং এই বেগটা এখন কমে 1/5 হয়ে গেল। দ্যাট মিনস ধরো 1/5 হয়ে গেল, তখন n এর মানটা কত হবে? তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ 1/5 মানে হচ্ছে কি আগে ছিল হচ্ছে 100, এখন হচ্ছে 100/5, তাহলে n এর মানটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি কি 5 হবে। তারপর আরও কিছু স্পেশাল কেস আছে, আমি একটু উপরে ভিন্ন কালারে লিখছি, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে ABCDE পর্যন্ত দেখেছি, আমরা F নম্বর কেসটা একটু উপরে দেখি। F নম্বর কেসটা হচ্ছে কি তোমাকে সুন্দরভাবে বলবে যে গুলির আদিবেগটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড এবং তারপরে একটা লেজ লাগিয়ে দিবে, দুটো কথা বলবে। একটা হচ্ছে কি তারা বলবে যে গুলির বেগটা এখন, আচ্ছা আমি 100 মিটার পার সেকেন্ড না দিয়ে তোমাদের বোঝার জন্য 50 মিটার পার সেকেন্ড দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন বলবে কি গুলির বেগটা এখন তোমার ধরো 30% কমে গেছে, জাস্ট বললো 30% ধরো হয়েছে, নট কমে গেছে, 30% হয়েছে। তখন তুমি কি করবে? তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে গুলির যেই আদিবেগটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের অবশ্যই v0, দ্যাট মিনস v0টা সরাসরি দেওয়া, বাট আমরা যখন যে ভিটাকে পাচ্ছি সেই ভিটা কিন্তু এখন 30% হয়েছে। কার সাপেক্ষে 30% হয়েছে? এই 50 মিটার পার সেকেন্ডের সাপেক্ষে 30% হয়েছে। তো তখন তোমাকে বুদ্ধি করে কিন্তু n এর মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি n এর মানটা এই জায়গাটাতে বের করি তাহলে কেমন হবে? n এর মানটা হবে হচ্ছে আমাদের আদিবেগ কত ছিল, অবশ্যই আমাদের প্রথমে দিতে হবে আদিবেগের মান, এবং আদিবেগের মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি 50 ছিল, এবং 30% হয়েছে মানে হচ্ছে কি 50 মিটার পার সেকেন্ডে 30% হয়েছে। তাহলে সেটাই তুমি সাজিয়ে সুন্দরভাবে নিচে লিখে দিবে যে 50 এর, আচ্ছা এটা ঠিক করে লিখি, 50 এর কত পার্সেন্ট? 30%। এখন 50-এর 30% যদি আমি মুছি তাহলে কি হবে? আমরা 30% বলতে বুঝি 30/100, তাহলে এই টোটালটাকে আমরা এখন লিখতে পারবো 50 গুণন 30 হচ্ছে 100। তো এটা হচ্ছে কি আমাদের 50 মিটার পার সেকেন্ডে 30%। তো তখন এখান থেকে যে হিসাবটা আসবে সেটাই হবে কি আমাদের n এর মান। তারপর এখানে আরেকটা কেস আছে, সেটাকে যদি আমি একটু ভিন্ন কালারে দেখে, ধরো রেড কালারে দেখাই, কোথায় দেখাবো? আমরা এই জায়গাটাতে দেখাতে পারি। দ্যাট মিনস যদি আমাদের এখানে পাশাপাশি দেখাই, বলা হয় যে এখন আমাদের আদিবেগটা আগের মতোই 50 মিটার পার সেকেন্ড আছে। দ্যাট মিনস আমি যদি একটু লিখি 50 মিটার পার সেকেন্ড আগের মতোই আছে, কিন্তু নতুন একটা কথা বলে দিয়েছে। বললো কি আমাদের এখন নির্দিষ্ট একটা দূরত্ব, দ্যাট মিনস s1 পরিমাণ দূরত্ব যাওয়ার পর গুলির বেগটা 30% কমেছে, তখন কি হবে? দ্যাট মিনস কথাটা যদি হয় 30% গুলির বেগটা কমে, তখন আমাদের n এর মানটা কীভাবে বের করতে হবে? তো আমরা সেটা এখানে বের করি। সেটা বের করার জন্য আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে, এটা কোন জায়গায় বের করব? এটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে এই জায়গায় নিয়ে আসছি, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা। তো খেয়াল করো এখানে আমাদের n এর মানটা কিন্তু অনেকটা এরকম হবে। আদিবেগ কত ছিল? অবশ্যই 50 মিটার পার সেকেন্ড ছিল, এবং শেষ বেগ আমি যদি বের করি তাহলে সেটা কি 30% কমেছে। তাহলে এই যে 30% কমেছে, কার থেকে কমেছে? অবশ্যই আদিবেগের তুলনায় কমেছে। তাহলে এই কমাটা কীভাবে লেখা যায়? 50 ছিল আমাদের আদিবেগ, এখান থেকে আমরা কমাবো, কতটুকুকে কমাবো? 50 এর 30%কে কমাবো। তাহলে দেখো লেখাটার সিস্টেম হচ্ছে এটা, আমরা এখানে 50-এর 30%কে কমাবো। আর 50-এর 30% বলতে আমরা কি বুঝি? 50 গুণন 30/100। তার মানে আমি টোটাল লাইনটা যদি নাও লিখি, আমরা সরাসরি এখানে লিখতে পারি 50 গুণন 30 ভাগ হচ্ছে 100, এভাবে আমরা লিখতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা যেটা পাবো ওটাই হচ্ছে কি আমাদের n এর মান। তাহলে এখানে আমরা কয়টা কেস দেখেছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কেস দেখেছি। তো এই 7টা কেসের যে কোনো একটা কেসে তোমাদের কোশ্চেন দিতে পারে, এবং সেখানে তোমাদের যে আদিবেগগুলো যে থাকবে ওগুলোকে তোমার ফিক্সড করে দিতে পারে। তাহলে বলার ধরনগুলো যদি আরেকবার বলি, এ নম্বরে বলা হয়েছে কি আমাদের আদিবেগ 100 মিটার পার সেকেন্ড, এবং s1 পরিমাণ দূরত্ব যাওয়ার পর তার বেগটা হয়েছে 60 মিটার পার সেকেন্ড, এটা একটা ওয়ে। বি নম্বর ওয়েটা কি আমাদের আদিবেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এবং s1 দূরত্ব যাওয়ার পর তার বেগ মানে 30 মিটার পার সেকেন্ড কমে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি
সি নম্বরে যে কেসটা ছিল, আদিবেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, S1 পরিমাণ দূরত্ব যাওয়ার পর তার বেগটা অর্ধেক হয়ে গেছে বা 1/3 হয়ে গেছে। ডি নম্বরে দেখতে পাচ্ছি কি 1/3 হয়ে গেছে বা 1/4 এরকমভাবে বলা যেতে পারে। ই নম্বরে দেখেছি কি 1/5 হয়ে গেছে, দ্যাট মিনস আদিবেগ যা, এখন শেষ বেগটা তার 1/5। তো সেক্ষেত্রে আমরা এনের মানটা সরাসরি বের করতে পারি। এফ নম্বরে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের আদিবেগটা কিছু একটা দেওয়া এবং শেষ বেগটা হয়েছে কি ওই আদিবেগের 30%, তার মানে এটা আমরা বের করেছি ঠিক এইভাবে। এবং ফাইনালি আরেকটা কেস দেওয়া ছিল, সেটা হচ্ছে আদিবেগ আগের মতোই 50 মিটার পার সেকেন্ড, বাট এই ক্ষেত্রে আমাদের আদিবেগটা কমে গিয়ে 30% কমে গিয়ে সেটা S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তো সেক্ষেত্রে আমরা এনের মানটা বের করো ঠিক এই প্রসেসে। তো আমি কিন্তু এখানে কোনো হিসাব নিকাশ করিনি, এটা তোমরা হিসাব নিকাশ করে দেখতে পারো। দ্যাট মিনস এখানে এনের মানটা কী আসবে আমি জানি না, যেটাই আসুক না কেন ওটাই আসলে আমাদের এক্সাক্ট মান হবে।